আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আজ আমাদের সূচির সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই কাজের অগ্রগতিতে প্রধান উপদেষ্টার সন্তোষ। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ, মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য। কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। এবং ট্রাম্পের আহ্বান না মেনে গাজা ইসরায়েলি হামলায় আরো 70 ফিলিস্তিনি নিহত। ফ্লোটিলা থেকে আটকদের নির্যাতনের অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে এই বৈঠক। এ নিয়ে জানতে জান্নাতুল বাকের কেকার সাথে যোগাযোগ করছি। কেকা, আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে অবস্থান করছেন, তো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে আপডেট কি রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দিদিতে আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন, আজকে সকাল 12:15 থেকে শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এর আগে কমিশনের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিন্তু কমিশনের সহসভাপতি সহ তার সদস্যরা দেখা করেছেন। প্রায় 10টা থেকে 11টা 1 ঘন্টার মিটিং করেছেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে যত শীঘ্রই সম্ভব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদের বিষয়টি যেন চূড়ান্ত করা হয়। এটি গেল একটি দিক। পরের দিকে আমরা যেটা বলি যে এখন কিন্তু জাস্ট আমার ডানেই যে রুম, সেখানে কিন্তু মিটিং চলছে এবং মিটিংয়ে কিন্তু সেখানে অনেকেই রাজনৈতিক দলগুলো অনেক বক্তব্য দিয়েছে। আমি যদি শুরুতেই বলি, সূচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে তারা আশা করছেন আজকের বাস্তবায়ন প্রক্রিয়ার যে পদ্ধতি বাছাই করার যে বিষয়টা, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠক করার দরকার হবে না। এবং পর্যায়ক্রমে আমরা বিএনপির বক্তব্য শুনেছি। বিএনপির পক্ষে কিন্তু বরাবরের মতো বলে আসছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে গণভোট করা যেতে পারে, তবে এই বিষয়টা যেহেতু বর্তমান সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে 106 বা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হয়েছে, ঠিক একইভাবে গণভোটটা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় যে গণভোট, জনগণ কি চায় গণভোট, সেই গণভোটের বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে একটু যাচাই করে নেওয়ার জন্য কথা বলেছেন। এবং আমি জামাত নেতার সর্বশেষ বক্তব্য যেটা শুনেছি, হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন যে গণভোট করা যেতে পারে, তবে তারা আদালতের পক্ষে না যাওয়ার পক্ষে। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য, সেটা হলো যে আরপিও সংশোধন করে যে গণভোট করা যেতে পারে এবং নির্বাচনের সাথে যে নির্বাচনের দিনই যে গণভোটটা হবে এই বিষয়টা নিয়ে তারা একমত পোষণ করেছেন। আমি খুব সংক্ষেপে এনডিএমের পক্ষে একজন প্রতিনিধি যিনি সদ্য বক্তব্য দিয়ে এসছেন তার কাছে জানতে চাইবো আসলে গণভোট নিয়ে কি বলেছেন, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। গণভোট নিয়ে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা, হ্যাঁ, এইটা নিয়ে আমরা একটা গণভোটে যেতে পারি, কারণ গণভোট খুব টেকনিক্যাল বিষয়। যে 84টা বিষয় আমাদের ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে গণভোটে আমরা যেতে পারবো কিনা। এবং এই গণভোটটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে হতে হবে। অনেকেই গণভোটটা আগে চাচ্ছেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, যারা চাচ্ছেন তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন। জি জি, ঠিকই বলছিলেন রিদিতা, যে নির্বাচন প্রলম্বিত করার একটা অভিপ্রায় হিসেবে গণভোটটা জাতীয় নির্বাচনের আগেই চাচ্ছে। রিদিতা, এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। কেকা, ধন্যবাদ আপনাকে। শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা জানান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এই বিষয় ঐক্যমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঐক্যমত্য
কমিশনের কাজের অগ্রগতিকে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐক্যমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, আসিফ নজরুল এবং আদিল রহমান খান বৈঠকে ছিলেন। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। রাজধানী স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে লায়লা নওশিনের সাথে যোগাযোগ করছি। নওশিন, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। গতকাল রাতে তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে ব্রিফ করেছিল। তারা বলেছিল যে গতকাল রাতে যে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়েছিল যে তোফায়েল আহমেদ মারা গেছেন, সেই গুজবটি সত্য নয় এমনটি বলে তারা বলেছিলেন যে তার শারীরিক অবস্থা ওই রাতের তিনি যে ক্রিটিক্যাল অবস্থায় আছে সেখান থেকে কিছুটা উন্নতির দিকে গতকাল রাতে ছিলেন এমনটি তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এবং এখন আমরা স্কয়ার হাসপাতালে এসে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা নিয়ে কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের তার মৃত্যুর বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছিল। স্কয়ার হাসপাতালে শারীরিক নানা জটিলতা নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে ভর্তি আছেন তোফায়েল আহমেদ এবং স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং বেশ কয়েক বছর ধরে তিনি কিন্তু হুইল চেয়ারে চলাফেরা করছেন এবং শারীরিক বেশ ক্রিটিক্যাল অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছে। আমরা কথা বলেছি তার মেয়ে এবং জামায়াত বিভিন্ন ভাবে আসা যাওয়া করছে হাসপাতালে। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে আমরা এই মুহূর্তে আজকে কথা বলতে পারিনি, তবে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন গতকাল রাত পর্যন্ত তার শারীরিক অবস্থা যেমন ছিল এখনো তেমনই রয়েছে। তবে তার পরিবারের সদস্যরা কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এমনটি তারা জানিয়েছেন। এবং তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হলে তারা গণমাধ্যমকে ব্যাপারটি জানিয়ে দেবে এমনটি তারা বলেছেন। এবং কোনো ধরনের তার শারীরিক অবস্থা নিয়ে মৃত্যু নিয়ে যাতে কোনো ধরনের গুজব ছড়ানো না হয় সেটারও কিন্তু অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিদিতা, ধন্যবাদ আপনাকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতিসংঘ চায় দ্রুত বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের আমির খসরু বলেন, দেশের মানবাধিকার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘ বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। The humanitarian situation of the Rohingya is incredibly challenging, and there was a very important meeting last week hosted at the UN with Malaysia, Finland and Bangladesh. অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। জামায়াতে ইসলামী এবং তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি ফেব্রুয়ারি নির্বাচনে আসবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেল আইকে উপদেষ্টা আরও বলেন, দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার দরকার। রফিকুল বাশারের রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দিলেও তা নিয়ে জনমনে আছে নানা শঙ্কা। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে জামায়াত ও এনসিপি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা, সেই শঙ্কা দূর হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। কিছুটা ছিল, এখন তো ইলেকশন নিয়ে কিন্তু কোনো আর ইসে নাই। ওই যে পিআরআই বলছে টলছে, তাই পিআরআই হয়তো
আপার হাউসে হইতে পারতো, কিন্তু এখন আপার হাউসটা এখন তো এই সমস্ত করা ডিফিকাল্ট হবে। লোয়ার হাউসে পিআর হয়তো বিএনপিও রাজি হবে না অন্য, আর আপার হাউসে বিএনপি মোটামুটি করতে পারে। অনেকটা ইন্ডিয়ান রাজ্যসভা যেমন আপার হাউসে আছে সিলেক্টেড লোকজন, অতএব সেই দিকে এখন দ্বিধা নাই, নির্বাচন করতে চায়। এবং জামাত ইসলামের নির্বাচন, ছাত্ররা এখন নির্বাচন করতে চায়, এবং নির্বাচন না হলে আসলে কিন্তু এই যে আমাদের উপর ডিপেন্ডেন্ট বা আমাদের এই আর কত কার আমাদের গালিগালাজ শুনে আমরা অনেকটা দুর্গটা রক্ষা করার মতো, তাই না? আমরা দুর্গটাকে রক্ষা কোনো ধস না নামে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মতো নির্বাচনের সময়ের নিরাপত্তা ও কারিগরি সহায়তায় কাজ চলছে। প্রিপারেশন কিন্তু মোটামুটি ইলেকশন কমিশন কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। তারা যা যা একটা এক্সারসাইজ করে, দু একটা ডেলিমিটেশনের এই ভাঙ্গা, তারপর রংপুর না কোথাও, ওগুলো ওরা সলভ করে দুটো ভাগ করেছে, আবার হয়তো ওরা ইসে করবে। আর এমনি টেকনিক্যালি সেটা আইন শৃঙ্খলা তো ঠিক হবে, মোটামুটি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট, কারণ এখানে আর্মির একটা মেজর রোল থাকে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা অর্থ উপদেষ্টা। তোমরা এটা ইসে করো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে জামায়াতে ইসলামী। গত এক মাসে 20টিরও বেশি কূটনৈতিক বৈঠক করেছে তারা। জামায়াত নেতারা একে বড় সফলতা দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এসব বৈঠক রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্টের পট পরিবর্তনের পর ঢাকার কূটনীতিক অঙ্গনে আগের চেয়ে বেশি যোগাযোগ শুরু করে জামায়াতে ইসলামী। বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, রাশিয়া সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে। পাশাপাশি জামায়াতের আমির সফর করেন চীন, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে। এসব কূটনীতিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতায় গেলে নারীর অধিকার, গার্মেন্টসে নারীদের চাকরি, সংখ্যালঘুদের অধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এজেন্ডা হিসাবে আলোচনায় উঠে আসে। এমবাসিগুলিতে আমাদের যাওয়ার সুযোগ আমাদের সরকারে দিচ্ছে, এখন সেই ভিউজ আমরা করতে পারতেছি। আর নির্বাচন যেহেতু আছে, নির্বাচনটা সবাই চাচ্ছে, এবং 14, 18, 24 যেহেতু হয় নাই, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেহেতু সবাই গ্রহণযোগ্য, সেই জন্য অথবা অনেকের বিভিন্ন ধরনের ব্যাখ্যা জানার বিষয় থাকে, সেজন্য আসে, কথা বলে। নির্বাচন সামনে রেখে এসব বৈঠক হয়েছে এমন কথা অস্বীকার করে জামাত নেতারা একে দাবি করতে চান রাজনৈতিক সফলতা হিসাবে। দীর্ঘদিন আমাদের সাথে তাদের এই ব্যাপারে কোনো কাউন্সিলিং হয় নাই। আমার মনে হয় যে এই কারণে একটু বেশি মনে হচ্ছে। আর এটা নিঃসন্দেহে জামাতের একটা দলীয় অবস্থান বা জামাতের রাজনৈতিক অবস্থান, এটা একটা শক্তিমত্তারও পরিচয়তে কোনো সন্দেহ নাই। জামাত তার অবস্থানকে তুলে ধরতে পেরেছে, এবং এই সমস্ত কূটনৈতিক মিশনের যারা আসছেন তারা আমাদের দৃষ্টিতে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। জামাতের এসব বৈঠক আগামী নির্বাচন এবং রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, তাহলে অবশ্যই জামাত ইসলামের সাথে ডিল করতে হবে। আগে ভাগে তারা জেনে নিতে চাই এবং সম্পর্কটা স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে নিতে চাই, তার কারণে তারা জামাতের কাছে আসছে। এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, যত জটিলতা ধারণ করেছে, আন্তর্জাতিক কোনো মহল এই মুহূর্তে রাজনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন করতে যাবে না, কারণ রাজনীতি এখন স্থির না। এখন কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের নাড়াচাড়া করতে গেলেই কার উপর দিয়ে যে এর ক্ষতিটা বয়ে যাবে কেউ নিশ্চিত না। বিশেষজ্ঞরা বলছেন সব দেশের স্বার্থেই সম্পর্ক থাকতে হবে, কিন্তু রাজনীতি হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। রাজধানী বসুন্ধরায় আমিরের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে ভবিষ্যতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে আশা প্রকাশ করেন তিনি।
কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা এই বিষয়ে আগামীকাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। এর আগে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানান, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে। ইতোপূর্বে রাজনৈতিক দল এনডিএম এর দাখিল করা অভিযোগ যাচাই বাছাই করছে তদন্ত সংস্থা। এছাড়া সিরাজগঞ্জ 3 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 1-এ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরো 3 জন, সদরউদ্দিন খান, আসগর আলী, আতাউর রহমান আতা সহ মোট 4 জনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দাখিল করা হয়েছে। সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছে। দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্ট ও কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল, কিন্তু তারা সফল হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি দেওয়া হয় বলেও তিনি জানান। খাগড়াছড়িতে যে 10 ধর্ষণের অভিযোগ ছিল, মেডিকেল রিপোর্টে সে আলামত পাওয়া যায়নি বলেও জানান উপদেষ্টা। অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল প্রকল্প এবং সুন্দরবনের পাশে পাওয়ার প্ল্যান্ট সবই জনগণের মতামত ছাড়াই হয়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি হোটেলে আঞ্চলিক অবকাঠামো জোট সম্মেলনে তিনি এসব বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, গত 1 দশকের ঋণ, মুদ্রাস্ফীতি আর ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন। But we have to prepare our systems, our institutions accordingly, and that will take time. It's a serious transformational agenda. I mean, how do you organize the communities? How do communities talk to the government? I know maybe was getting really impatient, not seeing the interim government setting a high target for renewable energy. We know the realities we are operating in. You already have investments that have been made. You can't undo things overnight. This is the transformational agenda. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 70 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য মিশর গেছেন মার্কিন প্রেসিডেন্টের 2 প্রতিনিধি। ইসরায়েলের হাতে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ভৌমি সারথীর রিপোর্ট। গাজায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেও সাড়া দিচ্ছে না ইসরায়েল। 2 বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রাণের স্পন্দন থামিয়ে দিতে বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে নেতানিয়াহু সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে এই রক্তক্ষয়ী হামলা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন তার আশা শিগগিরই ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে। হামাসকে নিরস্ত্র করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সহজ এবং কঠিন যে কোনো উপায়েই এটা করা হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিসহ ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে দুই পক্ষের সঙ্গে আলোচনার জন্য মিশর গেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং স্টিভ উইটফ। রবি এবং সোমবার কুয়েতে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেট থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন ওই নৌবহরে থাকা কয়েকজন কর্মী। তারা জানান, বন্দীদের হাত পা বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। ভূমি সারথী, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে যাত্রা শুরু হলো নতুন আরও একটি চেম্বারের। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCI নেতারা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার এত বছর পরও ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে কোনো চেম্বার না থাকায় দুই দেশের ব্যবসায়ীদের আন্তঃযোগাযোগ সীমিত ছিল। দুই দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে সোমবার থেকে ৩ দিনের আনুষ্ঠানিকতার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০ জনের সৌদি প্রতিনিধি দলের অনেকে রোববার ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার বিজনেস সামিটের মাধ্যমে কার্যক্রম শুরু হবে বলে জানান চেম্বার সভাপতি। বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠল ঢাকার ধানমন্ডি ক্লাব। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বাবুল ছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি ক্লাবের পরিচালক সহ অন্যরা। অনুষ্ঠানে নীতা খন্দকার ও ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। গত ৩০ সেপ্টেম্বর ধানমন্ডি ক্লাব লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচনে ২১২ ভোট পেয়ে সভাপতি হন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ বাবুল। সবাই মিলেমিশিয়ে ধানমন্ডি ক্লাবকে সুসংগঠিত, আধুনিক ও আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। ক্লাবের স্বয়ংসম্পূর্ণতার জন্য যা কিছু প্রয়োজন, সুইমিং পুল, কার পার্কিং এবং বিভিন্ন রকম ইউটিলিটিস ফ্যাসিলিটিস, সেটার জন্য আমাদের অবশ্যই একটা জায়গার প্রয়োজন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আগামী 2 বছরের মধ্যে আমার এক্সিকিউটিভ কমিটির সবাইকে নিয়ে যেভাবে পারি আমরা একটা জায়গার ব্যবস্থা করব। নিটল টাটা, কৃষি সংবাদ। বগুড়ায় নকল কীটনাশক স্প্রে করায় কয়েক একর জমির সবজি গাছে পচন ধরে ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। কৃষি বিভাগ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবারে প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের পাশাপাশি সবুজায়নে এগিয়ে এসেছে বন বিভাগ, আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। এমন উদ্যোগের প্রশংসা করে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের কাছে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই কাজের অগ্রগতিতে প্রধান উপদেষ্টার সন্তোষ। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ, মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য। কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। এবং ট্রাম্পের আহ্বান না মেনে গাজা ইসরায়েলি হামলায় আরো 70 ফিলিস্তিনি নিহত। ফ্লোটিলা থেকে আটকদের নির্যাতনের অভিযোগ।
শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।